হতে পারে। তাহলে তুমি গঙ্গারামপুরের লোক। মৌসুমী খাতুন, তারপর তোমরা সবাই কেমন আছো? গার্গী চ্যাটার্জি, তারপর হচ্ছে এখানে বলেছিলাম আমার কি হচ্ছে। এইচ মুর্মু, কেমন আছেন মাসি আর দিদি জামাইবাবু? আচ্ছা। তারপর সঞ্জিদা আক্তার, খালি ঘুম ধরেছে ভাইয়া আপনার মা ঘুমাচ্ছে তো? খালি ঘুম ধরেছে। ওটা আপনার মা না, এটা শাশুড়ি। ইবনে জাহিদ, বুড়ি চশমা লাগাইছে ওমা। তো বলছে যে আমি একটা কথা বলি, দেখবো কেমনে? দেখতে পাই না। লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে এসেছি। তোমরা তো জানোই আলপনা তো ভীষণ অসুস্থ, আর এই জন্য আমরা লাইভ ভিডিও করতে পারিনি, এতই অসুস্থ ছিল, মানে ব্যস্ত ছিলাম আমরা। কোনো ভিডিও হয়নি, আর প্রতিদিন ডাক্তার আর বাড়ি আর নার্সিং হোম। আর যেগুলো আমরা শর্ট ভিডিও তৈরি করি সেগুলো হয়নি। আর কি কি আমাদের সমস্যার মধ্যে দিয়ে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের আমি বলছি। আলপনা গল্প করবে। গত 3 মাস থেকে মানুষ মনে করবে যে ওরা এই অনেকেই আর কি বলে যে এই অসুস্থ হয়েছে তো ওই অসুস্থ নিয়ে চলছে, আর কত টাকা রোজগার করবে এরকম বলে। মানে প্রকৃত ঘটনাটা মানুষ কিন্তু জানে না। আমরা কিন্তু যা হয়েছে আমরা আমরা কিছুই যদি বলিনি, ওইরকম মনে করতাম এখনো কিছুই বলিনি। তাহলে প্রতিদিন লাইভ বা ভিডিও যেভাবে হোক দিতে পারতাম, কিন্তু দিতে পারিনি। বাড়িতে প্রচন্ড সমস্যা হয়েছিল। আমি বললাম ভিডিও করো, ওরা করবেই না, বলছে তুমি আগে ভালো হও তারপর করবো। তো এবার ঘটনাটা একটু বলো, তাহলে বুঝতে পারবে। ঘটনাটা হচ্ছে, শরীর কেমন আছে লিখেছেন অঞ্জনা দাস। শরীর এখন ভালো আছে মোটামুটি। এখন গত 3 মাস আগে ওর শরীরের এই যে গাঁটে গাঁটে যেগুলো গিরা আছে, এই গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল, ঠিক আছে? ব্যথাটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, 1 দিন 2 দিন 3 দিন ঠিক হচ্ছে না। তারপর আমরা তো গাঁটে গাঁটে ব্যথা ঠিক হচ্ছে না, 3-4 দিন হয়ে গেল। তখন আমরা যেই ডাক্তারের কাছে হোমিও চিকিৎসা করি সেই ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারবাবু বললো যে অনেক কারণে এগুলো হয়। যেমন বললো যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়, আরও অনেক কিছু কারণ বলেছে। তো ওষুধ দিল, ওষুধ দিয়ে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট আসেনি। ব্যথা আছেই, ব্যথা আছে, ওই ব্যথার জন্য জ্বর চলে আসছে। তো ডাক্তারবাবু কিছু ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের টেস্ট করাও। তখন আমরা ভাবছি যে হোমিও খাচ্ছি ঠিক আছে, একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই। তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম, ডক্টর সঞ্জয় দত্ত, তোমরা তো নাম শুনেছিলে তখন। তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম, ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের। তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসজিটাও দিয়েছিল। তো ইউএসজি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডারের স্টোন, আর হ্যাঁ, আর যেটা স্প্লিন, লিভারে একটা জিনিস আছে স্প্লিন, যেটা হচ্ছে আমাদের 2 রকম যে ব্লাড আছে, একটা শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা। এই দুটো রক্তকণিকাকে ঠিক রাখে আর কি, মানে রক্তের যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নষ্ট করা স্প্লিনের কাজ। আর অনেক কাজ আছে, তো স্প্লিনটা একটু বড় হয়েছে। আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস, না ওটাতেই ছিল নাকি বলতে পারছি না আমি, জন্ডিস। আর হিমোগ্লোবিন 6.5, তো খুবই কম। তো ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি, বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে। তো আমরা ওষুধ খাওয়ার 1 মাস ওষুধ খাওয়ালাম, 1 মাস ওষুধ খাইয়ে দেখছি ওর ব্লাড 6.5 ছিল, সেখান থেকে 6 হয়ে গেছে, কমে যাচ্ছে। তখন আমি আবার বললাম ডাক্তারবাবুকে যে কী করা যায়, বললো যে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম, যাই হোক যেখানে হোক নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তো ওখানে ওর যেহেতু 4 বছর আগে ওর একটা অপারেশন হয়েছিল ইউট্রাসে, নিউরোফাইব্রোমা হয়েছিল, তো সেটার অপারেশন হয়েছিল। তখন ও নেগেটিভ ব্লাড ওকে দিয়েছিলাম। এবার যেহেতু ওকে ভর্তি করিয়েছি সকাল সকাল, আর ব্লাড ব্যাংকের 4টার মধ্যে কিন্তু ব্লাড দিতে হবে ডোনার,
আর রাত্রি 10টায় ব্লাডটা দেবে। এবার আমি ডোনার সঙ্গে নিয়ে গেছি, ও নেগেটিভ। হ্যাঁ, এবার হসপিটাল থেকে যেখানে ভর্তি করেছি ওখান থেকে বলছে যে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ না, এবি পজিটিভ। রক্ত টেস্ট করে সবাই জানো সেটা, হ্যাঁ, তো ভর্তি হওয়া মাত্র। তখন তো আমার মাথা খারাপ, ও যে এটা কোনোভাবে হতে পারে না, কারণ আমি ওকে 4 বছর আগে ব্লাড দিয়েছিলাম, ও নেগেটিভ, আর এখন এবি পজিটিভ আসছে, এটা হতেই পারে না। সব ল্যাবে পরীক্ষা করালাম, 4-5টা ল্যাবে, সব জায়গায় এবি পজিটিভ। হসপিটালে গেলাম, ওখানেও এবি পজিটিভ। ওরাও 2বার টেস্ট করে বলছে এবি পজিটিভ। আমি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমার যারা পরিচিত ডাক্তারবাবুরা আছেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন নাম্বার, তো তাদেরকে ফোন করলাম। ডাক্তারবাবু বলছে যে তুমি ব্লাডটা দিও না, আমি ভালো ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ খেলে শরীরে ব্লাড হয়ে যাবে ভালো। আর আমি রিস্ক নিলাম না, কারণ এবি পজিটিভ তো দেওয়া যাবে না, কারণ ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমি এবি পজিটিভ দেওয়া যাবে না। হসপিটাল থেকে বলছে যে ওর এবি, হ্যাঁ আগেরটা ভুল ছিল, এখনকারটা ঠিক। তার কারণ এবি পজিটিভ যাদের রক্ত, তারা রক্ত গ্রহিতা নাকি, মানে ও নেগেটিভ নিতে পারে, ওই জন্য হয়ে গেছে। আমি বললাম এইরকম কাজ তো হবে না, কারণ এগুলো সিস্টেম আজ থেকে 10 বছর আগে বা তারও আগে ছিল, কিন্তু এখনকার দিনে যার যেটা গ্রুপ সেই গ্রুপই নেওয়া হয়, বা সেই গ্রুপই দিবে হসপিটাল থেকে, ব্লাড ব্যাংক থেকে। অন্য গ্রুপে রক্ত দিবে না, যতই ওকে দিতে পারে, ও তাকে দিতে পারে, ওরকম সিস্টেম নেই এখন। আমি বাড়ি নিয়ে চলে আসলাম, ভাবছি যে আরো 2 মাস ওকে খাওয়াই, ভালো ভালো আয়রনযুক্ত খাবার, যেমন মোচা, থোর, সব, তারপর হচ্ছে অনেক টেস্ট করা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে টেস্ট করার জন্য নিয়ে এসেছে বিশেষ করে, অনেক কিছু খাবার খাওয়ানো হলো, বেদানা। পরীক্ষা করবে। তো 2 মাস বাড়িতে বসিয়ে এই সমস্ত আয়রনের ট্যাবলেট তো চলছিল, তার সঙ্গে এই সমস্ত খাবার চলছিল, বেদানা, কুলেখাড়া, 1 গ্লাস করে কুলেখাড়া খাওয়াতাম। 2 মাস না, 21 দিন মতো। না না, এবার তখন আমরা চিন্তায় পড়ে গেলাম। 1 মাস কিন্তু এরকম ওষুধ খাওয়ালাম, আর এইরকম আয়রনযুক্ত খাবার খাওয়ালাম। খাওয়ানোর পর ওর হচ্ছে হিমোগ্লোবিন চেক করাতে গিয়ে দেখি হিমোগ্লোবিন 3.6। আরো মাথা খারাপ যে 1 মাস আগে ওর ব্লাড ছিল 6, তার 1 মাস আগে ছিল 6.5, আর এখন 3 মানে 3.5 হয়ে গেছে, মানে ইমিডিয়েট। সবার সঙ্গে কথা বললাম, বলছে যে ইমিডিয়েট ওকে আগে ব্লাড ট্রান্সপ্লেশন করতে হবে, না ছাড়া কিন্তু রোগী সমস্যা হয়ে যাবে। তখন হসপিটালে ওকে গিয়ে ভর্তি করে দিলাম। ভর্তি করে আবার ওরা অন্য একটা মানে নার্সিং হোমে, ওখানে ওরাও বলছে এবি পজিটিভ। হসপিটালে গেলাম, বলছে এবি পজিটিভ ডোনার নিয়ে আসো। ঠিক আছে, এবি পজিটিভ ডোনার ম্যানেজ করলাম। আমার এক বন্ধু, নাম হচ্ছে ননীগোপাল বর্মন, বাড়ি দাঁড়ালে, আমার সিভিক বন্ধু, ভালো সম্পর্ক, খুব ভালো ছেলে। এবার খুব উপকারী ছেলে, মানে কি বলবো, ও ব্লাডের কথা শুনে ও বলছে যে আমি দিব, মানে আমাকে রাখিস, তোর জবে লাগবে। ওর এত অসুবিধা, যেদিন আমাকে ব্লাড দেয় সেদিন ছিল সম্ভবত শুক্রবার কি শনিবার এরকম হবে। একদিন পরে ওর বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, তাও ও আমাকে দিয়েছে যে আমি দিবই, আমার যা হবে হবে। তো যাই হোক, এবি পজিটিভ ব্লাড নিয়ে হসপিটালে জমা করলাম, বললো রাত্রি 10টায় এসে নিয়ে যাওয়া। এবার রাত্রি 10টায় ব্লাড নিতে গিয়ে সবাই গিয়ে ব্লাড দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আমি বলছি কি ব্যাপার, ম্যাডামটা চুপচাপ আছে। তখন যে ম্যাডামটা ব্লাড চেক করে, তাছাড়া হসপিটালের ডক্টররাও আছেন, বলছেন যে তোমার ব্লাডটা 8 রকমের পরীক্ষা করে বের হয়েছে, ও নেগেটিভই হয় তোমার ওয়াইফের। তখন আমি একটু রিল্যাক্স ফিল করলাম যে যাই হোক, অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে গেলাম। এই কথাটা অনেককে বললাম, সঙ্গে সঙ্গে তো সবার মাথা খারাপ কথাটা শুনে, যে হাই সর্বনাশ, বিশাল, মানে এটা একটা দুর্ঘটনা হয়ে যেত। তো বলছে যে তুমি কালকে ও নেগেটিভ ডোনার নিয়ে আসো, তোমাকে দিয়ে দেবো। আর তুমি যেহেতু আমাদেরকে একটা এবি পজিটিভ দিলে, তার বদলে তোমাকে একটা চেষ্টা করব ও নেগেটিভ দেওয়ার। তো পরের দিন একটা লোকের ও নেগেটিভ মানে এবি পজিটিভ দরকার, ওর আবার যে ডোনার সে আছে ও নেগেটিভ। তো হসপিটাল থেকে বললো যে ওই ডোনারটাকে আমি এই ব্লাডটা দিয়ে দিচ্ছি, আর ও তোমাকে ও নেগেটিভ দিয়ে দিবে। আমি বললাম দিয়ে দেন, আমার তো লাগবে না, অন্য কারো উপকার হোক। আমি বলেছি যে আমার মানে যদি ব্লাডের বদলে ব্লাড যদি আমি নাও পাই, তাও ওকে দিয়ে দেন। তো পরের দিন ও নেগেটিভ ব্লাড ডোনার নিয়ে হাজির হয়েছে। এবার যে ব্লাডটা দেবে সে প্রেগনেন্ট ছিল, এরকম একটা ব্যাপার ছিল, 3 মাসে। তো ওই জন্য ওর ব্লাডটা নেওয়া যাবে না। আমি বললাম থাক, নিতে হবে না, ওকে দিয়ে দেন। তো যাই হোক, হসপিটাল থেকে ওকে দিয়ে দিয়েছে, আর আমি ও নেগেটিভ ডোনার নিয়ে হসপিটালে দিয়ে দিলাম 10টা না 1টার দিকে।
তারপর আরো কারণ হ্যাঁ এবার আমাকে বললো তুমি রাত্রি 10টার সময় এসে ব্লাডটা নিয়ে যাবা। রাত্রি 10টার সময় ব্লাডটা আমি নিতে গেছি, বলছে যে তোমার ব্লাডটা আবার রিচেক হবে, মানে আবার রিকাউন্ট হবে করে আমরা স্যাটিসফাই, মানে আমাদের যদি স্যাটিসফাইড হই তাহলে আমরা তোমাকে পরের দিন 11টার সময় ব্লাডটা দিয়ে দিব। আর যদি আমাদের কনফিউশন থাকে যে ক্রিটিক্যাল, তাহলে আমরা মেডিকেলে পাঠাবো, মালদা মেডিকেলে না কোথায় পাঠাবে, তো সেখান থেকে আবার ভালো ল্যাবে পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে তারপর তোমাকে ব্লাডটা দেওয়া হবে, তার আগে দিতে পারবো না। তো আরও টেনশন, ব্লাড ওকে দিতে হবে আর্জেন্ট। তো ওয়েট করলাম, পরের দিন সকাল 11টার সময় গেলাম, তখন বলল যে হ্যাঁ তোমাদের ও নেগেটিভই নিয়ে যাও। তখন নিয়ে এসে ওকে ব্লাডটা দেওয়া হয়েছে। 3টে ব্লাড দেওয়া হয়েছে, 4টে দেওয়ার কথা ছিল। যিনি আমাদের মানে ওকে দেখছিলেন, যেই ডাক্তারবাবু, উনি বললেন যে ডাক্তারবাবুটার নাম জানি না, কি জানি রাউত স্যার না কি জানি বলছে। তো 3টে ব্লাড দেওয়া হয়েছে, 3টে ব্লাড দিয়ে ওর হিমোগ্লোবিন 3 থেকে 7.7 কি 8-এর কাছাকাছি এরকম হয়েছে। আর কলকাতায় নিয়ে যাব ব্যারাকপুর ইয়েতে নৈহাটিতে ডক্টর এইচ.এস. পাঠককে দেখাবো। তো উনি নেই, আগামী সোমবারে আসবেন। তারপর ওই জন্য আমরা টিকিটটা নষ্ট করে দিয়ে আবার টিকিট কেটে ফেলেছি অলরেডি। কে তৎকালে কাটতে যাবে, প্রিমিয়াম তৎকালে কেটেছিলাম, আমাদের আর্জেন্ট যেতে হবে, ফালতু আমাদের অতগুলো টাকা নষ্ট হয়েছে। তো আমরা আগামী বৃহস্পতিবারে যাব, ওখানে গিয়েও প্রতিদিন লাইভ করব, প্রতিদিনই লাইভ করব, তোমাদের সঙ্গে যুক্ত থাকবো। আমরা কি করছি, কি হলো, এবার মাকে নিয়ে যাব, সবকিছু জানাবো তোমাদের। এই দিন তো মাকে নিয়ে নি, ভাবলাম ক্যান্সেল হয়ে গেল যখন, এবার নিয়ে যাব। আর আবারও অনেকে বলছো যে ওর কি হয়েছে। আর আরেকটা কথা বলি, সবাই একটা করে লাইক করবা ভিডিওতে, আর পারলে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও, না পারলে কোনো ব্যাপার না। আর নৈহাটিতে বড় মা আছে, ওখানে মানসিক করেছে গুগা, ওই বড় মার কাছে মানসিক করলে নাকি সবকিছু পূর্ণ হয়। তাই আমি বলছি মাকে নিয়েই যাই, তাই দেখতে পাবে। আর এবার আমি একটা কমেন্টের উত্তর দিই। মোহন কুমার লিখেছো, দাদা বৌদির কি সমস্যা? ওর হিমোগ্লোবিন কম, WBC শরীরে বেড়ে যাচ্ছে। রক্ত হ্যাঁ, শুকিয়ে এক যাচ্ছে, নাম্বার। প্রত্যেকদিন শুকিয়ে যাচ্ছে। 2 নাম্বার কারণ হচ্ছে স্প্লিন বড় হয়েছে। 3 নাম্বার হচ্ছে গলব্লাডারে পাথর আছে। তারপর হচ্ছে কি বলবো, তারপর আরো কনফিউশন আছে আমাদের, জন্ডিস আছে। তারপরেও ডাক্তারবাবু বলছে যে থ্যালাসেমিয়া হতে পারে, সি টাইপ থ্যালাসেমিয়া, মানে বিটা না, সি টাইপ। ডাক্তারবাবু বলেছেন যে সি টাইপ থ্যালাসেমিয়া, কোনো ব্যাপার না, নর্মাল জীবন যেমন করতে পারবে, খালি একটু চেক আপের মধ্যে থাকতে হবে। তো এতগুলো সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি, যার জন্য আমরা ভিডিও দিতে পারছি না, কারণ ওর শরীরে এনার্জি না। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম। আমি একটু আগেও এই ভিডিও দিয়েছি। দেখো, এদের সংক্রান্ত আমি অনেকটাই কিছু জানি না। এরা মা, মেয়ে আর জামাই, 3জনের সংসার ছিল। মা, মেয়ে, জামাই মিলেই ভিডিওগুলো করে দিত। মা, মেয়ে, শাশুড়ি আর বৌমার অভিনয় করতো, আর জামাই যদ্দূর ভিডিওগুলো শ্যুট করে দিত। এখানে আমি যেমন জানি না, অনেকেই হয়তো এই বিষয়টা ডিটেলস জানে না, কারণ আমরা ভিডিওগুলো দেখি, আমরা কিন্তু কমেডি ভিডিওগুলো দেখি, এড দেখি, আরেকটা আছে যে এরকম বড় বড় করে টিপ পরে তোমার হচ্ছে ওর ফানি ভিডিওগুলো দেখি। তা আমরা সবার ফেস দেখে সবার সঙ্গে সবার কিন্তু কিছু না কিছুভাবে আলাপন আছে, কিন্তু ডিটেলসটা আমরা হয়তো জানি না। তাই ডিটেলসটা আমি ভিডিও এই লাইভের অংশটা দিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে আমিও কনফিউজ না হই, তোমাদেরও কনফিউজ না করি। আমি প্রথমে লাইভটাই ভেবেছিলাম শাশুড়িকে এতটাই ভালোবাসে যে মা বলছে। যতবার সবাই জিজ্ঞেস করছে এটা কে, ও বলছে মা। এইখানটা এক জায়গায় ও সুন্দরভাবে ক্লিয়ার করেছে যে এটা মা, মানে মা নয়, তোমার শাশুড়ি মা বলো। তো এটা হচ্ছে শাশুড়ি মা, বউ আর জামাই, 3জনের সংসার। এটা আমার আগের ভিডিওয় ভুল হয়েছে। মানুষের জীবন যে এত ছোট হয়ে গেছে, মানুষ যে কখন নিঃশ্বাস ছেড়ে দেবে আর কখন যে পৃথিবী থেকে উঠে যাবে আমরা কেউ জানি না। এটা তো অবশ্যই কথাই আছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই সব কিছুকে বিশ্বাস করা যায়, কিন্তু এই নিঃশ্বাসটাকে বিশ্বাস করা যায় না। এ আজ আছে, কাল থাকবে না। তুমি সুন্দরভাবে আমাদের এই সামনের বাড়ির কাকুকেও রংদোলের দিন দিব্যি বসেছিল, হঠাৎ করে গেল, স্নান করে শুলো কি চলে গেল দোল পূর্ণিমার দিন, তোমরা শুনেছো খবরটা। তো এই রকম মানুষের নিঃশ্বাসের বিশ্বাস এখন আর নেই। মানুষের কখন কি যে হবে, কোথায় কীভাবে, কোথায় পড়ে থাকবে, কী হবে, একদম কোনো বিশ্বাস নেই। তার জন্য আমি ফোকলাকে নিয়ে তো ভিডিও অবশ্যই ওই চ্যানেলে আসবে, কিন্তু তার আগে
কেমন যেন মনটা না এত উচ্চাটন হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন না বলতে পারলে সারা জীবন লড়াই তো আমরা করবো, ঝামেলা ঝগড়া ঝাঁটি। দেখো সূর্য যেমন ওঠা বন্ধ নেই, চন্দ্র যেমন ওঠা বন্ধ নেই, সূর্য যেমন অস্ত যাওয়া বন্ধ নেই, তেমনি আমাদেরও কিন্তু কন্ট্রোভার্সির জোন বন্ধ থাকবে না। কিন্তু কিছু তো সময় আছে যেই সময়টা মনে হয় না এই কথাগুলো বলি, এই মানুষগুলোর জন্য ভাবি। এরা তো কারোর কোনো ক্ষতি করতো না, কাউকে নিয়ে সমালোচনা করতো না, নিজেদের জগতে নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তবুও প্রচুর নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয়েছে এদেরকেও। সেটাই বলছে বারবার যে আমরা রোগ নিয়ে কন্টেন্ট বানিয়ে খাচ্ছি না। দেখো মানুষের রিয়েল লাইফ যেটা দৈনন্দিন জীবন সেটাও তো তুলে ধরে ব্লগিংয়ের মাধ্যমে ওরা। তো সেখানটায় যদি শরীরটা অসুস্থ থাকে, যদি শর্টস ভিডিওগুলো না দিতে পারে, আর এটাও একটা বিজনেস, এটা একটা আর্নিংয়ের জায়গা, শরীর খারাপ হলে ভালো মন্দ সব কিছুই কিন্তু পয়সা, অবশ্যই তো টাকার দরকার। তো সেই জায়গায় যখন এই শরীর খারাপ বা এগুলো থাকবে তখন সেই ব্লগগুলো দেখালেও কিন্তু অনেকে সমালোচনা করে যে রোগ দেখিয়ে দেখিয়ে ইনকাম। না, রোগ দেখিয়ে ইনকাম না, রোগটা হয়েছে সেই বিষয়টা ও যখন তোমাদের কাছে তুলে ধরবে সবটাই তুলে ধরবে। দেখো তোমাদের ভয়ে অনেক কিছু তুলে ধরেনি বলে আমরা অনেক কিছু ওর জানিও না, কারণ মানুষের কথার ভয় অনেকেই পায়, সেই কারণে অনেকে চুপ থাকে, অনেকে কথাগুলো লুকিয়ে রাখে, অনেকে সব কথা তোমাদের কাছে বলে না। কিন্তু এই লাইভটার মধ্যে দেখলাম শুরু থেকে যতটুক তোমাদের দিলাম, অনেক বড় লাইভ, কিন্তু যতটুক তোমাদের দিলাম ও পুরো রোগ সম্বন্ধেই বলে দিল যে ওর 3 মাস আগে এটা হয়েছিল এবং ওর ব্লাড গ্রুপ কী ছিল, ওর রক্তের প্রয়োজন ছিল, সেখানে ওর টেস্ট করে, মানে মালদার আশেপাশে ওইদিকে থাকে। তো সেখান থেকে ওরা প্রথমে হোমিওপ্যাথি চিকিৎসা করতো, সেখান থেকে মানে মেজর প্রবলেম কিন্তু মানুষ প্রথমেই ভাবে না, প্রথমেই ভাবে আশেপাশের ডাক্তার। যেমন আমাদের কিছু হলে আমরা প্রথমেই কিন্তু সরকারি হসপিটাল কৃষ্ণনগরে দেখাবো, প্রথম বাড়ির কাছেরটাকেই দেখাবো, তারপর কিন্তু আরেকটু দূরে যাব কল্যাণীতে, তারপর আমরা গেছি কলকাতায়, কলকাতাতেও যখন হয়নি তখন আমরা গেছি ব্যাঙ্গালোর। কিন্তু প্রথমে কিন্তু আমরা আমাদের ক্লোজ, তারপর একটু দূর, তারপরে এই যে মানুষের কথা মতোই কিন্তু একটার পর একটা পা ফেলি আর অভিজ্ঞতা। তা আমি এই লাইভটা দেওয়ার আরেকটা মানে হচ্ছে গিটে গিটে ব্যথা হয়েছিল মেয়েটির, এই যে আলপনার যে গিটে গিটে ব্যথা, এইগুলো তোমার হচ্ছে একটা লক্ষণ, খারাপ লক্ষণ, যে গিটে গিটে ব্যথা ইউরিক অ্যাসিড থেকেও হয়। ঠিকই বলেছে যে ইউরিক অ্যাসিড থেকে হয়, সেই সময় অনেক সময় ইউরিক মানে টেস্ট করে, ইউরিক অ্যাসিডের টেস্টটা করে, সেখান থেকে যদি বেরোয় তাহলে তখন অনেক খাবার চেক করতে হয়। কিন্তু ও যেভাবে বললো, দেখো মানুষ ঝট করে গল ব্লাডারে স্টোন আছে, ইউরিক অ্যাসিড, এগুলো প্রাণ যাওয়ার মতো সংকট নয়, কিন্তু এই যে অক্সিজেন লেভেল কমে যাওয়া, অক্সিজেন লেভেল কমে যাওয়া, রক্তের ভেতরে শ্বেতকণিকা বেড়ে যাওয়া, মানে রক্তের লেভেল মানে এই যে বলেন হিমোগ্লোবিন কমে যাওয়া, এইগুলো কিন্তু কখন কি হয় কেউ বলতে পারে না, মানে ফটাকসে হয়ে যায়, ফটাকসে। এই মানুষ আমরা বলি হয়তো অনেক কটু কথা বলি, অনেক কিছুই বলি, রাগ করে বলি, যখন সামনের দিক থেকে আমাদের আঘাত করে তখন সেই আঘাতের অ্যান্সার দিতে গিয়ে আমরাও বড় ছোট কথা বলি। কিন্তু এই যে আজকে তোমাদের সামনে আমি বসে আছি, কালকে এই আমি থাকবো কি থাকবো না তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তবুও আমরা কিন্তু লড়াই চালিয়ে যাই। যেমন সূর্যটা মানে সূর্যের বিরাম নেই, অস্ত যাওয়ার বিরাম নেই, চন্দ্র ওঠার বিরাম নেই, চন্দ্র হওয়ার বিরাম নেই, যেমন পৃথিবী ঘোরার বিরাম নেই, তেমনি আমাদেরও জীবনচক্র চলার বিরাম নেই। আমাদের দেখবা ঠিক টাইমে খিদে পাবেই, ঠিক টাইমে ঘুম আসবেই, ঠিক টাইমে হ্যাঁ শোক যন্ত্রণা, এগুলো একটা মারাত্মক। অনেকেই বারবার বলছো যে মা, এই যে মাটা কি করবে সন্তানকে হারালে, মায়ের যে কি জ্বালা গো, কি জ্বালা। মেয়েটাকে দেখছিলাম, আরেকটা মেয়েও এই ভিডিও ছেড়েছে, সেখানে দেখছি মেয়েটা 5 দিন আগের ভিডিওটা আজকে মনে সাজেস্ট হয়েছে, দেখাচ্ছে মেয়েটা খুব রুগ্ন, মানে দাঁড়িয়ে থাকতে পারছে না। এর ভেতরে যে একজন নৈহাটি থেকেই গেছে এক ইউটিউবার, যখন তার সঙ্গে কথা বলছে দাঁড়িয়ে, যেমন সে মেয়েটি দাঁড়িয়ে থাকতে পারছে না, মেয়েটির শরীরে প্রচণ্ড বলতেও খারাপ লাগছে। আমি মানে ভুলভাল কথা ভুলভালভাবে মানুষের মধ্যে না চড়িয়ে যেটুকু শুনলাম সেটুকুই তোমাদের কাছে তুলে দিলাম। আমার মতো অনেকেই হয়তো জানো না যে আসল ঘটনাগুলো কী, তাই আমি বলার থেকে যাদের ঘটনা এত বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের মুখেরই কিছু
কথা যখন তুমি শুনবে, তোমরা শুনবে এবং সেটা মানে অবহেলায় কি বা দেরি হয়ে যাওয়ায় কি বা কোনটাই, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি বলতে পারছি না, আমার বলার মতো না শক্তি হারিয়ে যাচ্ছে। দেখো, অন্য বিষয় হলে অনেক কথা বলা যায়, কিন্তু এই বিষয়গুলো না সবসময় আমি ভাবতাম ওরা মা মেয়ে নয়, ওরা শাশুড়ি বৌমাই। আমি মানে মা মেয়ে, শাশুড়ি বৌমা যে মানে মা মেয়ে যে এত সুন্দর শাশুড়ি বৌমার অভিনয় করতে পারে এবং প্রত্যেকটা মুহূর্তই মানে মনেই হতো যেন ওরা শাশুড়ি বৌমাই, কখনোই মনে হতো না, যেহেতু অভিনয়টা এত সুন্দর ফুটিয়ে তুলেছিল আমাদের চোখে শাশুড়ি বৌমাই লাগে। আমি আর জানলাম তাই, নাহলে আমার কাছে কিন্তু শাশুড়ি বৌমাই মনে হচ্ছিল। যতবার ও বলছে কিন্তু লাইভে এটা আমার মা, যতবার জিজ্ঞেস করছে তোমার পাশে একটা কে হয়, তখন ও বলছে এটা আমার মা, কিন্তু আমি ভাবছি শাশুড়ি মাকেই ও মা বলছে। আমিও আমার শাশুড়ি মাকে মা ডাকি, তো আমি ভাবছি ওরকমই বলছে হয়তো এটা মা, মানে সবাইকে বোঝানো যায় না, কিন্তু সত্যি যে ওটা শাশুড়ি মা আমি বুঝতে পারি, মানে শাশুড়ি নয় নিজের মা, এটা আমি বুঝতে পারিনি, তার জন্য সরি, ভুল বুঝো না। অনেক ভিউয়ার্স আছে আমাকে এসে বলেছে কন্টিনিউ যে সীমাদি ওটা ওর মা, ওর শাশুড়ি মা নয়। আরেকটা কথা বলি, আমরা কমেন্টে না কাউকে কটু কথা লিখো না। এই যে এরা তো কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করে না, তাই না? এরা কন্টেন্ট দেয়, এরা কন্টেন্ট দিয়েছিল যে কমেডি ভিডিওর মাধ্যমে, সেখানেও কটু কথা লেখা যায়? এত হাসাতো তোমাদেরকে, এত হাসিয়েছে, আমি আমার খারাপ লাগছে, বিশ্বাস করো। আমি জানি না, আমি মানে মানুষ এই তো দেখতাম এদের ভিডিওগুলো, এই তো মানে চোখের সামনে শুধু মানে কি ওদের ওই ভিডিওগুলো ভাসছে, যে এই তো কমেডি ভিডিও, এই তো দেখি আড্ডা, এই তো হাসাহাসি, এই তো শাশুড়ি মানে অল্প তেলে রান্না করা। আর ওদের বেশ ফেমাস হয়েছিল ওই রেশনের চাল পোকাগুলো, লক্ষ্মীর ভাণ্ডারে হচ্ছে আমাদের মা লক্ষ্মী, হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি তো হচ্ছে মা লক্ষ্মী, তাই পোকাদেরকেও উনি বেঁচে ফেলেন না। মানে এইরকম একটা কমেডি ভিডিও করেছিল, বেশ এত সুন্দর। আর এবং প্রচুর মানুষ কিন্তু ওদের ভিডিওগুলোকে নিয়ে ভিডিও করে, প্রচুর, কারণ কমেডি ভিডিও দারুণ দারুণ। আর সব থেকে তো এই মায়ের অভিনয়টা, মানে শাশুড়ি মার যা অভিনয় করতো, আর বেশ নানান রকম চুড়িদার পরে ঘুরে বেড়াতো, এই মানে সেজে মাথার মধ্যে একটা ফুল দিয়ে দিল, বৌমা আমি ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। এবং ওদের এই অসুখ নিয়েও কিন্তু একটা ব্লগ আছে, যেখান থেকে বলছে তুমি যখন বিল দিচ্ছিল তখন তো তুমি ছিলে না, তুমি তো বিল দেওয়ার ভয়ে পালিয়ে গেছো, আমার মাকে ওই জন্য বিলটা দিতে হলো। বলছে তার জন্য তো বলি বৌমা আমাকে একটু ইংলিশ শব্দ শেখাও, তুমি তো ইংলিশ শেখাও না, কী বললো আমি বুঝতে পারিনি, তার জন্য আমি তোমার মাকে ডেকে আনতে গেছিলাম, এসে দেখলাম তোমার মা বিল দিয়েছে। যদি আমি ইংরাজি শব্দগুলো বুঝতাম নিশ্চয়ই হসপিটালের বিলটা আমিই দিয়ে দিতাম। এই যে মাথা থেকে বের করা, এগুলো কিন্তু কম ব্যাপার নাই, মাথা থেকে বের করা, সেগুলো ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা, আর সেইগুলো ক্যামেরা বন্দি করে এই মিউজিকের সাথে সাথে ওদের এই মিউজিকগুলো পাঞ্চ না করলে কিন্তু তোমাদের এতটা খাস বা এতটা মজা লাগতো না, যে মিউজিকগুলো দিয়ে ওরা আরও সুন্দর করে খাস তৈরি করে। আমরা তো জাস্ট ওটার ইউজ করে ফেলি, যে হওয়া কথাগুলোকেই বলে নাটকের মধ্যে, কিন্তু এই যে কন্টেন্টটা চিন্তা করে কন্টেন্টটাকে সেটা বাস্তবায়িত রূপ দিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করা কিন্তু কঠিন। তো সেখানটাওতেও নেগেটিভ কমেন্ট করতে হতো তোমাদের। একটা মেয়ের শরীর খারাপ, সে তোমাদের ভয়ের ডিটেলস জানাতেই চাইছে না, জানাতেই পারছে না, ভাবছে যেটাই বলবে তোমরা নেগেটিভ কমেন্ট করবে। মানুষ কত মানে কোথায় পৌঁছে গেছে, যে আজকে আছে কালকে নেই। আজকে মেয়েটা মানে কালকে রাতে বোধহয় খবরটা এরকম ছড়িয়েছে, পরশু দিনও হয়তো পৃথিবীতে আছে, শনিবারেও আছে, রবিবারেও আছে, রবিবারেও হয়তো কখন গেছে, কাল রাত দুটো। আমি কার ভিডিও শুনলাম রাত দুটো থেকে কমেন্টে এই বিষয়টা বলছে। সত্যি ভালো লাগছে না, সত্যি কেমন যেন মনে হচ্ছে কি একটা শোক, একটা বুকের ভেতর যেন হচ্ছে একটা চিন কন ব্যথা।
সবসময় তো সম্ভবও হয় না যে যখন যেটাই এখনই রোগ ধরা পড়লো মানে এখনই ব্যাঙ্গালোর বা চেন্নাই নিয়ে চলে যাবে। এগুলো কিন্তু একটা টিকিটেরও ব্যাপার আছে। আমি এটা বলছি কারণ শুভর একবার প্রচণ্ড বাড়াবাড়ি, সেই সময় আমরা কোনো টিকিট পাচ্ছি না, একটা টিকিট পাচ্ছি না। সেই সময় ব্যাঙ্গালোর মানে প্লেনে নিয়ে যাব, প্লেনেও কোনো সময় শ্বাসকষ্টের পেশেন্টকে প্লেনে তুলবে না, এটা তোমাদেরকে বলছি। যখন এমার্জেন্সি কিছু হবে শ্বাসকষ্টের পেশেন্টকে কখনোই প্লেনে তুলবে না, প্লেনে নেবেও না বোধহয়, যদি বোঝে ওরা। কারণ উপরে গেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তো সেখানটা আরও প্রবলেম হতে পারে। তারপরে ধরো তৎকালের টিকিট কীভাবে সম্ভবই হয়ে ওঠে না। আর রিজার্ভেশন তোমার 3-4 মাস আগে থেকে এই ব্যাঙ্গালোরে যাওয়ার সমস্ত ট্রেনের টিকিট বুকিং, তুমি পয়সা দিয়েও ভালো টিকিট পাবে না। তাই তোমাকে 3 মাস আগে থেকে যদি তুমি টিকিট বুক করো তবে গিয়ে তুমি আরামসে কোথাও যেতে পারবে। তাও আমরা বোধহয় 15-20 দিন না, প্রায় 20-22 দিন আগে টিকিট বুক করেছি, তবুও সে টিকিট পাচ্ছি না, সে আপার মানে আমরা দুটো মিডিল পেয়েছিলাম। এবার ঠাকুরের কি আশীর্বাদ যে আমার যে বগিতে যে উঠেছে সেখানটা একটা ভালো ছেলে, সে তার সিটটা শুভকে দিয়েছে নিচে, আর সে শুভর সিটে গিয়েছে। নাহলে এই শ্বাসকষ্টের রুগী মানে মিডিলে তোলাও মুশকিল। সেই ইয়াং ছেলে মানে অল্প বয়সে এই অর্কদের থেকে একটু বড় হবে, সে যখন দেখেছে না সত্যি মানুষটার কষ্ট, তখন তাকে নিচেরটা দিয়েছে আর ওটা। তো এইরকম ভবিতব্য, জানো তো, যখন যার যাওয়ার হবে যাবেই। আমরা তো বাহানা খুঁজি, আমরা তো বলি আমাদের মনের শান্তি করার জন্য এটা করতে পারতো, এটা করতে পারতো, এটা করলো না কেন, এটা হলো না কেন, এইটা। অনেক সময় কি সব ট্রিটমেন্ট হওয়ার পরও ঘরে শুয়ে বসে থেকেও চলে যায়। তো এইগুলো আমাদের জাস্ট মনের শান্তি, মনের, এগুলো হচ্ছে তোমাদের সাথে জাস্ট মনের জ্বালা যন্ত্রণাগুলো বলছি। তোমাদেরও বুকের ভেতরে এই যন্ত্রণাগুলো হচ্ছে, তোমরাও শুনছো, শুনে তোমাদেরও জ্বালা যন্ত্রণা নিয়ে চলো। বলবো সবসময় বলবো ঠাকুর ওর আত্মার শান্তি কামনা করি, ওকে ভালো রেখো, সুস্থ রেখো, ওকে আবারও পুনর্জন্ম দেবে যখন তখন, ওকে এত সুন্দর ঘরে দিও যেখানটায় ও রাজরানী হয়ে থাকতে পারে। একদম ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, ওর আত্মার শান্তি কামনা করছি। আমাদেরও যেতে হবে পরম শান্তির জায়গা, ঈশ্বরের কাছে যাওয়া। ঈশ্বর প্রাপ্তি হওয়া মানে পরম শান্তি। এই লড়াই, এই ঝগড়া, এই কটু কথা বলা, এই ঝঞ্ঝাটের জীবন থেকে মুক্তি, তাই না? মানুষ কিন্তু যেতে চায় না ওই জায়গাটায়, এই ঝঞ্ঝাটের জীবনে পড়ে থাকতে চায়। যেমন ঝগড়া ঝাঁটি ঝঞ্ঝাট আমাদের পছন্দ, তেমনি এখানটাই থাকতে চায়। কিন্তু আত্মার শান্তি কিন্তু ওই পরম শান্তি, ওই ভগবানের কাছে গিয়ে। চলো এটুকুই রাখলাম।